তাবলিগ জামাত এটা তো আমাদের সমাজের মধ্যে এমনভাবে আমরা ছোটোবেলায় দেখেছি, আমার বাবা করতেন, বন্ধুবান্ধবদের দেখতাম অনেকে যেতেন। তারপরে একটা মজার অভিজ্ঞতা ছিল যে আমরা এলাকায় বসে কোথাও আড্ডা দিলে চলে আসলেন। এত বড় একটা মানে ধর্মীয় আন্দোলন, যে আন্দোলনটা আমাদের এই অঞ্চলে ইন্ডিয়াতে নিজামুদ্দিন দিল্লির সেখান থেকে উদ্ভব হলো, তারপরে পাকিস্তান, বাংলাদেশ, এবং বাংলাদেশ এখন সংখ্যার বিচারে বাংলাদেশ হচ্ছে এই সবগুলো দেশের চেয়ে সবচেয়ে বড়। 24-এর কিছু কিছু আগে আবার তবলিগ সংক্রান্ত এক ধরনের একটা জটিল পরিস্থিতি, দুই গ্রুপের দ্বন্দ্ব, এক ধরনের সরকার পক্ষ সরকার বিরোধী, বা একজন কোন ইমামকে কে পছন্দ করছেন, এই ধরনের কিছু দ্বন্দ্ব দেখা গেল। একটা জায়গায় তারা খুবই চমৎকারভাবে ধরে রেখেছিল যে তারা আসলে খুবই নির্বিবাদী এবং মানুষজন তাদের ধর্মীয় প্রেক্ষাপটেই যায় এবং তারা কোনো ধরনের দ্বন্দ্বের মধ্যে যেতে চায় না। এটা নিয়ে আবার তাদের সমালোচনাও আছে, যারা রাজনৈতিক জায়গা থেকে ধর্মকে দেখতে চায় তাদের সমালোচনাও আছে। কিন্তু এইটা আমার মনে হয় যখন দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, তখন তাদের অনুসারীদের মধ্যেও এক ধরনের মানে কি বলবো, যে এক ধরনের কষ্ট, এক ধরনের তাদের রেপুটেশনটা যেন একটু ঝুঁকির মধ্যে পড়লো। সাধারণ মানুষের মধ্যেও তাদের গ্রহণযোগ্যতাটা যেন একটু কমে আসলো। এটা তো আছে। এবং বিশেষ করে হেফাজতের ওই সময়কাটা, মানে শাপলা চত্বরের ওই ঘটনার পরে যখন আমরা দেখবেন যে তাবলিগ জামাতের কেউ এখানে সরাসরি তাদেরকে সমর্থন জানালো এবং পরে আবার তারা সরেও আসলো। এই ধরনের আন্দোলন বা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা আমরা ওই সময়ে বসে যখন দেখি, তখন তো এক ধরনের বিষয় কাজ করে যে আপনি যাবেন অথবা যাবেন না, আপনি এই পক্ষে অথবা সেই পক্ষে। ওই সময়ের সিদ্ধান্তটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জুলাইয়ের স্পিরিট দেখি, যেটা আমরা ধরেই নিচ্ছি যে এখন হয়তো আমরা মুক্তভাবে কথা বলতে পারবো। এখন হয়তো অনেক ক্ষেত্রে আমরা পারছিও, কিন্তু এই যে কার্টুনের কথা যখন বললেন, তার মানে এটা কিন্তু একই চিন্তাধারা আমাদেরকে দেখাচ্ছে। যে তার মানে কি, যে এখনই কি তাহলে কেউ কার্টুন তৈরি করতে পারবে না? সে মানে দর্শক, ঢাকা পেপারসের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সাথে নিয়মিত আলাপে একজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন নৃবিজ্ঞানী অধ্যাপক ডক্টর বুলবুল সিদ্দিকী। তিনি অনেক বিষয়েই কথা বলেন, লেখালেখি করেন। আজকে তার সাথে আসলে আমরা একটু তার ট্র্যাকের বাইরের কিছু বিষয় নিয়েও কথা বলবো, আবার আমাদের সমকালীন সময়ে যে আলাপগুলো করে সেটা নিয়ে তো করবোই। ভাই, আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনার সাথে আমার যে প্রথম পরিচয়, সেইটা আসলে আমাদের এজেন্ডার বাইরের আলাপ। সেইটা হচ্ছে আপনি যে তবলিগের উপর যে কাজটা করতেছিলেন, আপনি যখন এই যে কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতেছেন, আপনি বাংলাদেশের এই যে তবলিগ এর রাজনীতি এবং এর উত্থান এবং বিশ্বব্যাপী এর প্রভাব নিয়ে কাজ করছেন। এবং সত্যি কথা বলতে এটা আমার মানে খুবই ভালো লাগছে আর কি, আমি যখন এই কাজটা দেখলাম আর কি। ভাই, আমাদের যে বেড়ে ওঠার কালে তো তবলিগের একটা ভূমিকা আছে। আপনি যেমন আপনিও বইটার ভিতরে আলাপটা করতেছিলেন যে অনেক সময় শুরুটা হয়তো খুব সুন্দর ছিল না, আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আবার এক ধরনের একটা সুন্দর অনুভূতি, তারপরে এই যে আমরা যখন এই ইস্তেমার ময়দানে যাওয়া, ভালো অভিজ্ঞতা। আবার এইটার এক ধরনের আমাদের একটা লিনিয়েজও আছে, এত বড় একটা ঘটনা সেটা এই অঞ্চল থেকে উদ্ভূত হচ্ছে, আবার আমাদের এখানে এসে থিত হচ্ছে। প্রথমত জানতে চাই যে এই বিষয়টা নিয়ে কাজ করতে কেন আগ্রহী হলেন, আর এমন কি আছে তবলিগ সম্পর্কে যেটা আসলে আমরা জানি না? প্রথম বিষয় হচ্ছে যে যখন পিএইচডি শুরু করি, সেটা তো প্রায় কত সালে, 2008 সালে, অনেক আগে। হ্যাঁ, তখন আমি ভাবতেছিলাম যে আমার বিষয়টা ছিল যে আপনি যেটা বললেন যে তাবলিগ জামাত এটা তো আমাদের সমাজের মধ্যে এমনভাবে আমরা ছোটোবেলায় দেখেছি, আমার বাবা করতেন, বন্ধুবান্ধবদের দেখতাম অনেকে যেতেন। তারপরে একটা মজার অভিজ্ঞতা ছিল যে আমরা এলাকায় বসে কোথাও আড্ডা দিলে চলে আসলেন তাবলিগের কয়েকজন সাথী বলে। তো এটা আমাদের মেমোরিতে ছিল। যখন আমি ধর্ম নিয়ে কাজ করার চিন্তা করি, তখন দেখলাম যে এই বিষয়ে বিশেষ করে বাংলাদেশে কোনো কাজ হয় নাই, একদম একক কাজ এখন পর্যন্ত। হ্যাঁ, মানে খুব সিগনিফিক্যান্ট কাজের কথা যদি বলি, এখন পর্যন্ত সেটা একক আছে। তো তখন তো আরো কিছু ছিল না। এবং বৈশ্বিক পরিসরে আমি দেখলাম যে কিছু কাজ আছে বেশ, সেগুলো অ্যানথ্রোপোলজিক্যাল বা নৃবৈজ্ঞানিক কাজ না। আপনি হয়তো জানেন যে অ্যানথ্রোপোলজিতে আমরা কাজ যেগুলো করি, একদম তাদের সাথে মিশে, তাদের সাথে যে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কাজগুলো করি। তখন এই দুটো জিনিস আমার মাথায় কাজ করলো। আরেকটা জিনিস কাজ করলো যে এত বড় একটা মানে ধর্মীয় আন্দোলন, যে আন্দোলনটা আমাদের এই অঞ্চলে ইন্ডিয়াতে
নিজামুদ্দিন দিল্লির, সেখান থেকে উদ্ভব হলো, তারপরে পাকিস্তান, বাংলাদেশ, এবং বাংলাদেশ এখন সংখ্যার বিচারে বাংলাদেশ হচ্ছে এই সবগুলো দেশের চেয়ে সবচেয়ে বড়, এবং ইজতেমার কথা। হ্যাঁ, তো এই সব মিলে আমি দেখলাম যে তাহলে এত চমৎকার করে তারা কিভাবে ডিসিপ্লিনড ওয়েতে কীভাবে করে। আমিও যখন বন্ধুদের সাথে কিংবা এমনিতেই তাবলিগে যাওয়া হয়েছে আগেই, বিশেষ করে ইজতেমাতে, তখন মনে হলো যে কীভাবে তারা এই ডিসিপ্লিনগুলো মেনে চলে, কি করে ধর্মের বাইরেও কেন এত এত মানুষ, তাদের আসলে মোটিভেশন কী, কী ইনসেন্টিভ আছে তাদের, কেন মানুষ যায় এবং কেন মানুষ থেকে যায় একটা বড় অংশ। এই প্রশ্নটা আমার মাথায় ছিল। এই প্রশ্নটা খুঁজতে যেয়ে তখন আমি চিন্তা করলাম যে এটা নিয়ে কাজ করি না কেন। এখন আপনি জানেন বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করতে গেলে ফান্ডিং, তারপর অনেক ধরনের জটিলতা কাজ করে। তো এগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে যোগাযোগ করার পরে আমি যখন কার্ডিফে দেখলাম যে না, তারাও আগ্রহ আছে, তাদেরও, আমাদেরও আগ্রহ আছে, আমার আগ্রহ আছে, ফলে ফান্ডিং সব কিছু মিলে গেল, শুরু করলাম। এটা ছিল প্রেক্ষাপটটা আর কি, মানে সামাজিক প্রেক্ষাপট প্লাস হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপটটা আমার মাথায় খুব কাজ করেছে। এখন প্র্যাকটিক্যালি ধরেন আমরা তো একটা দীর্ঘ একটা শাসন আমল পার করে আসলাম, জুলাই অভ্যুত্থান, এর পরবর্তী এই জুলাইয়ের কিছু কিছু আগে, মানে 24-এর কিছু কিছু আগে আবার তবলিগ সংক্রান্ত এক ধরনের একটা জটিল পরিস্থিতি, দুই গ্রুপের দ্বন্দ্ব, এক ধরনের সরকার পক্ষ সরকার বিরোধী, বা একজন কোন ইমামকে কে পছন্দ করছেন, এই ধরনের কিছু দ্বন্দ্ব দেখা গেল। এবং এইটার যে দীর্ঘ একটা প্রক্রিয়া ছিল, সেটার মধ্যে এক ধরনের একটা খেদ পড়লো, বা ইনফ্লুয়েন্সিয়ালিও আমরা সোসাইটিকে স্টেবল করার জন্য তবলিগকে যতটুকু দেখতাম সেইটা থেকে যেন একটু কমে আসতেছে। এই আপনার অবজারভেশন কি এরকম? একটা তো এরকম অবজারভেশন রাখা যায়, কারণ হচ্ছে আপনি ধরেন 1920-এর দশকে তাবলিগ জামাতের উদ্ভব, এবং এই সাম্প্রতিক আমি বলবো যে বছর 10 বা 12 বছর ধরে এই দ্বন্দ্বটা তাদের নিজেদের মধ্যে। তো এই দ্বন্দ্বে আগ পর্যন্ত কিন্তু তাবলিগ জামাতের অনেক সমালোচনা ছিল কিছু কিছু, কিন্তু একটা জায়গায় তারা খুবই চমৎকারভাবে ধরে রেখেছিল যে তারা আসলে খুবই নির্বিবাদী এবং মানুষজন তাদের ধর্মীয় প্রেক্ষাপটেই যায়, এবং তারা কোনো ধরনের দ্বন্দ্বের মধ্যে যেতে চায় না। এটা নিয়ে আবার তাদের সমালোচনাও আছে, যারা রাজনৈতিক জায়গা থেকে ধর্মকে দেখতে চায় তাদের সমালোচনাও আছে। কিন্তু এইটা আমার মনে হয় যখন দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, তখন তাদের অনুসারীদের মধ্যেও এক ধরনের মানে কি বলবো, যে এক ধরনের কষ্ট, এক ধরনের তাদের রেপুটেশনটা যেন একটু ঝুঁকির মধ্যে পড়লো। সাধারণ মানুষের মধ্যেও তাদের গ্রহণযোগ্যতাটা যেন একটু কমে আসলো। এটা তো আছে। এবং বিশেষ করে হেফাজতের ওই সময়কাটা, মানে শাপলা চত্বরের ওই ঘটনার পরে যখন আমরা দেখবেন যে তাবলিগ জামাতের কেউ এখানে সরাসরি তাদেরকে সমর্থন জানালো, এবং পরে আবার তারা সরেও আসলো যে না, তারা এই ধরনের বিতর্কের মধ্যে যেতে চায় না। এবং এই যে ধরেন এক ধরনের রাজনৈতিক কি বলে যে প্রভাব, বা তাদের কাজের মধ্য দিয়ে অনেকে ধারণা করতে শুরু করলো যে হ্যাঁ, তাবলিগ জামাত যেভাবে তারা নিজেদেরকে দাবি করে যে আমরা আসলে অরাজনৈতিক, বা ইংরেজিতে বললে অ্যাপলিটিক্যাল শব্দটা বেশি প্রযোজ্য হয়, যেখানে কোনো রাজনৈতিক বিষয় নাই, তখন মানুষজনের মধ্যে ধারণা তৈরি হলো যে তাহলে কি তাবলিগ জামাত ধীরে ধীরে রাজনৈতিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকছে। কোনো কিছু তো রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে না, এবং বৃহত্তর ক্ষেত্রে কি তাহলে তাদের একটা রাজনৈতিক কোনো প্রভাব থাকবে সমাজ ব্যবস্থার মধ্যে, রাজনৈতিক প্রেক্ষাপটে না থাকলেও সামাজিক প্রেক্ষাপটে কি থাকবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো ধীরে ধীরে উঠতে শুরু করলো, যেগুলো আগে হয়তো ছিল, যেগুলো অনেক বেশি একাডেমিক আলোচনায় ছিল, কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যেও এই দ্বন্দ্বের কারণে সেটা উঠে আসলো, যেটা মনে হয় যে তাবলিগ জামাতের রেপুটেশন যেটা ছিল, গ্রহণযোগ্যতা যেটা ছিল, সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসছে। ওকে আমরা একটু ওই সময়ে ফিরি। আমরা তো এখন জুলাইতে পডকাস্টটা করতেছি, জুলাই অভ্যুত্থান, এবং এই যে আমাদের সময়ের অন্যতম একটা বড় ঘটনা, সেই ঘটনাটা 2 বছর পূর্ণ হচ্ছে এখন। এই যে জুলাই অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানের পরের বাংলাদেশ, আমরা একটা অন্তর্বর্তী সরকার দেখলাম, এরপরে আমরা একটা নির্বাচিত সরকারের সময় আছি, এবং এই জুলাইয়ের আগের একটার পর একটা আনকন্টেস্টেড ইলেকশনগুলো আমরা দেখলাম। তো আপনি আসলে এজ এ হোল জুলাইকে কিভাবে দেখেন এই মুহূর্তে এসে, মানে 2 বছর পরে এসে বলতেছি? প্রথমত হচ্ছে, মানে প্রত্যেকটা এই ধরনের আন্দোলন বা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা আমরা ওই সময়ে বসে যখন দেখি, তখন তো এক ধরনের বিষয় কাজ করে যে আপনি যাবেন অথবা যাবেন না, আপনি এই পক্ষে অথবা সেই পক্ষে। ওই সময়ের সিদ্ধান্তটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং যারা ধরেন যাবে
বা যাবে না, কারণ এটা একটা বড় ধরনের একটা বিষয়ের দিকে যাচ্ছিল বলে তখন আমাদের মনে হচ্ছিল, বিশেষ করে আপনি যদি ধরেন জুলাইয়ের 16 তারিখ এবং 17 তারিখ, এই দুটো তারিখ কিন্তু এক ধরনের বড় ধরনের একটা প্রভাব নিয়ে আসে আমাদের জীবনে। এখন 2 বছর পরে আমি যদি ইভালুয়েট করতে চাই, প্রথম কথা হচ্ছে যে এটাকে আমি বাদ দিতে পারবো না, এবং এটা আমাদের যা নিয়ে আসছে, যে সমাজ বদলের যে একটা সুযোগ আমাদের হাতে তুলে দিল, সেটাকে আমাদের অ্যাকনোলেজ করতেই হবে। এবং প্রশ্ন হচ্ছে এই জুলাইয়ের 2 বছর পরে আমরা কতটুকু করতে পারলাম, আমাদের রাজনৈতিক সংস্কারের জায়গাটাতে আমরা কতটুকু যেতে পারলাম, এবং বর্তমান সময়ে এসে আমাদের দেশের উন্নয়নে এই জুলাইয়ের আমাদের যা দিল, যে একটা সুযোগ আমাদের হাতে তুলে দিল, সেই সুযোগটার কতটা ব্যবহার করতে পারলাম, সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। কিন্তু জুলাই নিয়ে যে প্রশ্নটা দ্বিধা বিভক্ত হওয়া, সেটা বোধহয় আমার মনে হয় যে সেটা করা উচিত নয়, সেটা সুযোগও নাই। আরেকটা বিষয় হচ্ছে যে হিস্টোরিক্যাল মোমেন্টে এসে আমরা একটা সময় দেখলেন যে জুলাই এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানো, এই ধরনের বিতর্ক আমার মনে হয় যে করা উচিত না, অপ্রাসঙ্গিক, যেগুলো আসলে হয় কি যে আমাদের এই বড় প্রাপ্তিকে প্রশ্নবোধক জায়গায় নিয়ে যায়, প্রশ্নের সম্মুখীন করে, এবং গ্রহণযোগ্যতা নিয়ে মানুষজন প্রশ্ন করতে শুরু করে, এবং অন্য পক্ষকে আমরা সুযোগ করে দিই। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা বের হয়ে আসে, বিষয়টাতে খেয়াল রাখা উচিত। জুলাই সম্পর্কে আপনার একটা অবজারভেশনের থেকেই আমি এই প্রশ্নটা করতে চাই আপনার কাছে, যে ধরেন আমাদের এখানে একটা ভয়াবহ রাজনৈতিক বিভাজনের ঘটনা ঘটছে, এবং এইখানে আমরা খুব ভয়ঙ্করভাবে একটা ট্যাগিং এর পলিটিক্স কিন্তু দেখতে পাইছি। এবং এই ট্যাগিংকে আবার আপনি সমাজ নিয়ে কাজ করেন, আপনি তো জানেনই যে কিছু ক্ষেত্রে হয়তো কিছু সত্যতাও থাকে, আবার একটা সময় এই ট্যাগের মেয়াদও ফুরায়। আবার দেখা যায় যে কিছু বিরোধী পক্ষকে একটা ট্যাগের ভিতরে নিয়ে আসলে তাকে ঘায়েল করা সহজ হয়। খুব সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া একটা কার্টুন একটা ইস্যুতে দেখা যাচ্ছে যে ওই কার্টুনিস্ট হয়তো খুবই ফ্যাসিস্টের প্রবল সময়েও ফ্যাসিবাদ বিরোধী কার্টুন এঁকে যাচ্ছে, কিন্তু আরেকটা রাজনৈতিক পক্ষ সম্পর্কে একটা কার্টুন আঁকার কারণে তাকে অন্য বর্গে ফেলে দেওয়া যাচ্ছে একটা ট্যাগের জায়গাতে। তো জুলাই পার হয়ে অনেক দূর আসার পরেও ট্যাগের রাজনীতিটা রয়ে যাইতেছে, এবং এই যে প্রতিহিংসা সমাজে রয়ে যাচ্ছে। আবার রিকনসিলিয়েশনের যে প্রয়োজন, সেটাকে আমরা আসলে দৃশ্যত খুব একটা দেখতে পারি নাই। এই বিষয়ে আপনার টেক কি হবে? প্রথমত হচ্ছে এটাও আনফর্চুনেট আমি বলবো, কারণ আমরা যখন জুলাইয়ের স্পিরিট দেখি, যেটা আমরা ধরেই নিচ্ছি যে এখন হয়তো আমরা মুক্তভাবে কথা বলতে পারবো, এখন হয়তো অনেক ক্ষেত্রে আমরা পারছিও, কিন্তু এই যে কার্টুনের কথা যখন বললেন, তার মানে এটা কিন্তু একই চিন্তাধারা আমাদেরকে দেখাচ্ছে, যে তার মানে কি যে এখনই কি তাহলে কেউ কার্টুন তৈরি করতে পারবে না, সে বা ক্যারিকেচার, যেটা আমরা বৈশ্বিক প্রেক্ষাপটেও দেখি, যেটা তো খুবই আমাদের সংবাদ মাধ্যমে কিংবা যারা এই পলিটিক্যাল কার্টুন, স্যাটায়ার কার্টুন এগুলো করে, এটা তো খুবই চর্চিত একটা বিষয়, যেটা আওয়ামী সময়ে আমরা দেখলাম যে এর জন্য অনেক ধরনের নিগ্রহের শিকার হলো, তারপর অনেকে মারা গেলেন, তাই না, জেলখানায় ছিলেন, গুম ছিলেন। ফলে এখন আমরা তো সেটা আশা করতেই পারি যে রাজনৈতিক দল যদি মনে করে যে আমাকে নিয়ে কার্টুন করা যাবে না, তার মানে তো সেই একই ধরনের অথরিটেরিয়ান চিন্তা, আমি বলবো না যে শাসন ব্যবস্থা তো যেহেতু তারা নাই, সেই চিন্তাটা তো তার মাথায় কাজ করে, যে কেন তুমি আমাকে এই ধরনের কার্টুন বা এই ধরনের এইভাবে আমাকে রিপ্রেজেন্ট করলা। তো এইটা একটা বিষয়, তার মানে এটা কমে আসছে, কিন্তু তারপরে কিছুটা রয়ে গেছে। আরেকটা জিনিস হলো যে ট্যাগিংয়ের বিষয়টা, আপনি যেটা আপনিও বললেন যে আমরা জুলাইয়ের পরপরই দেখলাম, এখনও আমরা অনেক সময় দেখি যে কাউকে আপনি আপনার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে যদি হয়, তাহলে আমি তাকে অন্য বর্গের মানুষ হিসেবে চিন্তা করতেছি, এবং এইটা করে তাকে আমি এক ধরনের ভিক্টিমাইজ করি, এক ধরনের কি বলবো, যে তাকে ছোট করতেছি, তাকে আমি অন্য বর্গে ফেলে দিচ্ছি, যেটা প্রবলেম্যাটিক, যেটা থেকে আমরা বেরোয় আসতে চাই। কারণ একটা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্যে থাকতে হলে এই বিষয়গুলো থাকবে। আপনি দেখবেন যে এখন অনেক রাজনৈতিক, বিশেষ করে ধরেন বর্তমান রাজনৈতিক যে সরকার, যে দলের যে সরকার, তারা কিন্তু অনেক কিছু হচ্ছে এ ধরনের, কিন্তু প্রশ্ন এখন পর্যন্ত আমরা দেখতে পাই যে তারা এই বিষয়গুলোকে খুব রাজনৈতিকভাবে সহনশীল অবস্থায় নিচ্ছে। কিন্তু রাজনৈতিক চর্চার ক্ষেত্রে আমি সবসময় বলি যে সহিংসলতা যদি না থাকে, রাজনৈতিক সহিংসলতা এবং রিকনসিলিয়েশনের কথা যেটা আমরা বলি, সেটা সব ক্ষেত্রেই থাকা উচিত। কারণ সেটা যদি না হয়, তাহলে সমাজে আমি একটা বড় জায়গার মানুষজনকে আমি কিভাবে দেখব, সেই সমাজের মানুষগুলো কোথায় যাবে, তাকে তো সুযোগ দিতে হবে। আমরা
আপনি যদি চীনের দিকে দেখেন, চীনের বিপ্লবের পরে 1949-এর পরেও কিন্তু ওই সময়ের রাজা কিংবা ধরেন রাজ পরিবারের সর্বশেষ যে প্রতিনিধি পুইয়ে সামথিং তার নামটা, তো তার ভয় ছিল যে আমাকে ধরলো, আমাকে বোধহয় এবার মেরে ফেলবে ওরা। কিন্তু তাকে কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে নেওয়া হলো, সে তার একটা কারেকশন সেন্টারের মতো করে, এবং সে কিন্তু পরবর্তীতে সাধারণ জীবনযাপন করছেন। এবং একটা পর্যায়ে এই যে ফরবিডেন সিটি যেটা বলা, যেটা তাদের প্রাসাদ, যে প্রাসাদে তাদের বসবাস ছিল একটা সময়, মানুষজন এখন বলে যে সে টাকা দিয়ে টিকিট কেটে এক পর্যায়ে সেই প্রাসাদ ঘুরতে গেছে। আচ্ছা, মানে এটা খুব মানে ইন্টারেস্টিং মজার ব্যাপার যে সে কিন্তু মেনে নিছে যে আমার যে রাজনৈতিক ক্ষমতা চলে গেল এবং আমার যে ক্ষমতা চলে গেল, আমি যে একটা সাধারণ মানুষ হিসেবে, সমাজের একজন মানুষ হিসেবে থেকে যাচ্ছি, এই প্রথমত হচ্ছে এই সুযোগটা আমার মনে হয় আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে থাকা দরকার। আর অন্যদিকে হচ্ছে যে রাজনৈতিক নেতা যারা কিংবা রাজনৈতিক কর্মী যারা, তাদের মাথায় এটা থাকা উচিত যে আমি রিকনসিলিয়েশন যদি হয় কখনো, আমি জানি না হবে কিনা বাংলাদেশে, আমরা অনেক সময় বলি এই কথাগুলো, আলোচনাও আছে বিভিন্ন পত্রিকায়, কলামিস্টরা লিখছেন এই বিষয় নিয়ে, তাদেরও মাথায় রাখতে হবে যে এই রিকনসিলিয়েশন হলেই আমি এটাকে যেন আমি একটা আত্মশুদ্ধি, নিজের মধ্যেকার সংস্কারের সুযোগ হিসাবেও দেখি। কতটুকু হবে আমি জানি না, কিন্তু সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। আমি রিকনসিলিয়েশন থেকেই একটু 71-এর প্রশ্নের রিকনসিলিয়েশন, আমি ঠিক দলটার দিকে যাচ্ছি না, আমি একটু জুলাইয়ের পরে যদি দেখি যে জুলাইটাকে আমি এভাবে দেখতে চাই যে সব পথ আর মতের মানুষ একটা বিন্দুতে এসে একটা গণঅভ্যুত্থানের এই চূড়ান্ত মোমেন্টটা দেখাইলো। আমি অন্তত আমার জীবনে তো এর থেকে বড় ঘটনা আসলে প্রত্যক্ষ করার সুযোগ হয় নাই, কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখলাম যে এই ধরনের বাংলাদেশে এক ধরনের একটা ডানপন্থার উত্থান বা এই ধরনের একটা ঝোঁক আমরা দেখলাম। 1 বছরের ভিতরে শতাধিক মাজারে হামলা, এই পীরকে কবর থেকে তুলে এনে পুরানো, পিটিএ মারা, এই ধরনের ঘটনাগুলো আমরা দেখলাম, মবের ঘটনা দেখলাম। তো এই মানে একটা এই নিরপেক্ষ অভ্যুত্থান যেখানে সব মানুষের স্টেক ছিল, সেইটা যে আবার ধরেন একটা দিকে মুখ নিয়ে নেওয়া, এইটা, এবং আমরা আর দুঃখজনকভাবে এটাও সত্য যে নির্বাচিত সরকার আসার পরেও আমরা দু একটা এই ধরনের মাজারের হামলার ঘটনা দেখছি। তো এজ এ হোল এই বিষয়টাকে কিভাবে দেখেন, মূল্যায়ন করেন কিভাবে? এটা প্রথমত হচ্ছে যে আপনি জুলাইয়ের আন্দোলনের দিকে যদি আমরা তাকাই, তখন কিন্তু দেখবেন যে মানে একটা বড় শক্তির বিপক্ষে আমরা দেশের সকল মানুষ, বা সকল মানুষ বলবো না, একটা মানে অধিকাংশ মানুষ দাঁড়িয়ে গেল, এবং সেটার উদ্দেশ্য ছিল যে আমরা এ থেকে মুক্তি চাই, তাই না? আমাদের এই শাসন ব্যবস্থা, আমাদের রাজনৈতিক অপব্যবস্থা, এবং আমরা কথা বলতে না পারা, গুম হওয়া, এই যে রাজনৈতিক যে ব্যবস্থা, অপব্যবস্থা ছিল, সেখান থেকে মুক্ত হওয়ার একটা জায়গা ছিল। ফলে আমি যেটা বলবো যে একটা বৃহত্তর স্বার্থে আমরা সকল শ্রেণী, পেশা, রাজনৈতিক মতভিন্নতা, দল একসাথে হয়েছিল, সেটা খুব স্বাভাবিক। মানে এই ধরনের গণ আন্দোলনের ক্ষেত্রে আমরা এটা দেখি বিভিন্ন জায়গায়। কিন্তু আবার এটাও স্বাভাবিক যখন আন্দোলন শেষ হয়ে গেল, যেটা হয়তো আমরা পারি নাই করতে জুলাইয়ের পর, যে আমরা হয়তো সেই ঐক্যবদ্ধ থেকে আমরা দেশকে গড়ে তোলার সেই সুযোগটা ছিল, সেটা হয়তো আমরা পারি না। আপনি যেটা বললেন হয়তো ডানপন্থার উদ্ভব, আমি উদ্ভব বলবো না, আমি বললাম যে এটা হয়তো ছিল। আপনি যখন দেখবেন যে বিগত আওয়ামী সময়ে যখন আমরা এই আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা খর্বিত ছিল, কম ছিল, তখন আসলে তারা কি ছিল না? তারা তো ছিল। তো তারা আসলে এখন যেটা মনে হলো যে একটা কথা বলার স্বাধীনতা যেরকম ছিল, রাজনৈতিক স্বাধীনতা যখন ছিল, তখন তারা হয়তো তারা নিজেদের মত, নিজেদের রাজনৈতিক মত এবং ধর্মভিত্তিক রাজনৈতিক মতটাকেও তারা মনে করলো যে আমরা এখন হয়তো নিজেদের পরিচিতিটা প্রকাশ করতে পারি। সেটা একটা হয়তো আমার মনে হয় যে একটা সুযোগ তৈরি করেছে। এখন এটা প্রশ্ন হচ্ছে এটা কতটা ডানপন্থী দিকে রূপ নিচ্ছে, কতটা রাজনৈতিক গণতান্ত্রিক যা আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বাইরের দিকের কথা চিন্তা করছে, কতটা উগ্রবাদিতার দিকে যাচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন। যখন সেটা হবে, যেটা আমাদের উগ্রবাদী চিন্তা আমাদের দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা আমাদের আইনি প্রেক্ষাপটের মধ্যে তো আমরা এগুলো কন্টেইন করতে পারি, সেইটা হচ্ছে আমাদের, ধরেন আমরা বলতে পারি যে রাজনৈতিক সংস্কৃতির সাথেই যুক্ত। আমি বলবো
যে কেন আমরা পারতেছি না নিয়ন্ত্রণ করতে, যেটা আপনি বললেন যে বাজারে হামলা কিংবা ধরেন বাউলদের প্রতি নিগ্রহ, এগুলো কিন্তু নতুন না। এগুলো বাউলদের উপরে নিগ্রহ সেই লালন ফকিরের সময়কাল থেকে আমরা যদি ইতিহাস দেখি তখন থেকে ছিল, এবং বিভিন্ন সময় যে ন্যাড়া ফকিরদের আপনি যদি ইতিহাস দেখেন ন্যাড়া করে দেওয়া, কারণ এদেরকে ন্যাড়া ফকির এই সমস্ত শব্দ করে দেখা হতো, এবং এটাও ছিল। এবং ওই সুফি কিংবা মাজারের প্রতি হামলা, কিন্তু কথা হলো যে এই সময় এসে বেশি হলো কেন? কারণ এটা আমি বলবো যে সরকারের সদিচ্ছার অভাবও ছিল, এবং বিগত সময়ে আপনি যদি দেখি যে মব কালচার, এটা খুব নেগেটিভ নেতিবাচক একটা শব্দ, এবং মব জাস্টিস, এটাও এই ধরনের শব্দগুলোর সাথে ধরেন মবের সাথে আমি জাস্টিস মিলিয়ে দিয়ে এক ধরনের সামাজিক বৈধতা দেওয়ার চেষ্টা করলাম, এবং বিগত অন্তর্বর্তী সরকারের কেউ এটাকে বললেন যে এটা প্রেশার গ্রুপ। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা লিখছি ওই সময়, ঠিক ওই সময়টাতে আমিও নিজেও লিখেছি যে এই ধরনের, এটাকে তো প্রেশার গ্রুপও বলা যায় না, এটাকে আমি জাস্টিসের একটা এলিমেন্টও বলতে পারবো না। তার মানে কি যে আমি আমার যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আমি ইগনোর করতেছি, তাই না? এবং এই সরকারের সময় আমরা যেটা দেখলাম, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে কমে আসলো, এবং এই সরকার সেটা সাধুবাদ পেতেই পারে যে ভঙ্গুর ব্যবস্থা ছিল আওয়ামী সময়ের পর থেকে, এবং জুলাই পরবর্তী সময়ে আমরা এই প্রেক্ষাপটে দেখলাম সেটা একটা নিয়ন্ত্রণ আসছে। আমার মনে হয়, আমার ধারণা এই একটু সময় লাগবে হয়তো বা পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে, কিন্তু এটা একটা সমস্যা ছিল, যে সমস্যাটা হওয়া উচিত ছিল না। ঐক্যবদ্ধ থাকার পরিবর্তে আমরা আসলে আরো বিভাজিত হয়ে পড়লাম, সেটা আনফরচুনেট আমি বলবো। আমরা এবার একটু প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে যেতে চাই। আপনি প্রথমত এই সম্পর্কে বলতেছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের টেকসই মৈত্রী গড়তে হলে সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক বোঝাপড়া তৈরি হওয়া জরুরি। তো এই বোঝাপড়া তৈরি হওয়া জরুরি বলতে আসলে কি বুঝাইতে চাচ্ছেন? এটা আসলে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে ধরেন আমরা পশ্চিমকে বুঝি, পশ্চিম বলতে আমি বোঝাচ্ছি ধরেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা প্রভাবশালী দেশগুলোতে আপনি তরুণদের, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ বা শহরের তরুণ বা যারা একটু নিজেদেরকে মনে করে যে না আমি একটু হাই অ্যাম্বিশন আছে, আপনি জিজ্ঞেস করে দেখবেন যে আপনি কোন দেশে যাবেন, তারা কিন্তু এই যে কিছু কিছু দেশ আছে পশ্চিমা, তাদের নাম বলবে, চীনের নাম খুব কম বলবে। কারণ হচ্ছে আমরা পশ্চিম সম্পর্কে জানি, আমরা এটাও জানি যে পশ্চিম এই সমস্ত দেশে গেলে আমার ওইখানে থেকে যেতে পারবো, ওইখানকার বেতন কাঠামো এরকম, ওইখানকার জীবনযাপন এরকম। ফলে পশ্চিম সম্পর্কে আমি জানি, তাদের সংস্কৃতি সম্পর্কে জানি, তাদের সাথে আমাদের কূটনৈতিক ব্যবস্থা নেগোসিয়েশন কেমন হবে সেটাও জানি। কিন্তু চীনের সাথে আমাদের সম্পর্ক ধরেন ৭৫ পরবর্তী, বিশেষ করে আমি বলবো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এটাও আমি লিখেছি যে তার হাত ধরেই মূলত চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের শুরু, এবং তখন থেকে দেখবেন যে চীনের সাথে আমাদের যাওয়া আসা আছে, বোঝাপড়া আছে, কিন্তু চীনকে বুঝতে পারে এবং চীনের মানুষ, চীনের কূটনৈতিক ব্যবস্থা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমাদের মনে হয় যে একটু বোঝাপড়ার ঘাটতি আছে, যে কারণে আমি বলতেছি যে এটা জরুরি। এবং আপনি সাম্প্রতিক সময়ে আরও কিছু লেখা দেখলে বুঝবেন যে কেউ বলতেছে চীনকে আমরা বুঝি না, মিয়ানমারকে আমরা বুঝি না, যে ইস্ট এশিয়ান সংস্কৃতিটা কেমন, তাদের আসলে কাজের ধরন কেমন, তাদের কূটনৈতিক ব্যবস্থাটা কেমন, তারা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। যেমন এই অঞ্চলের কাজের ধরনটা, একটা উদাহরণ আমি দেই যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করে। যেমন আপনি এই প্রধানমন্ত্রীর চীন সফরের সময়ে আপনি দেখেন যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটা মন্তব্য ছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন যে আপনার বাবা মা তারাও কিন্তু চীনে ভ্রমণ করেছেন এবং তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল, যে কানেকশন তৈরি করা, যে না আপনি হয়তো তার সেই উত্তরাধিকার নিয়ে আসেন, হয়তো হিডেন মিনিংটা এরকম যে আমরা আশা করবো আপনার সাথে আমরা সেই ধরনের স্বাচ্ছন্দ্যপূর্ণ সম্পর্কের দিকে যাব। সম্পর্ক তৈরি করা একটা বিষয়ের দিকে নজর দেওয়ার কথা আমরা বলি। এখনও দেখবেন আরেকটা বিষয় বলে আমি এটা শেষ করি, সেটা হচ্ছে চীন সম্পর্কে দেখবেন যে মানুষের নেতিবাচক ধারণা, চীন মানেই আমাদের কাছে মনে হয় যে মেড ইন চীন, চায়না মানে হচ্ছে একটু জিনিসটা বোধহয় ভালো না, কিংবা চীনে কে যায়। হ্যাঁ, শুধু আমরা জানি জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও, যেটার প্রেক্ষাপটটা ভিন্ন, তাই না? ফলে সাধারণ মানুষের মধ্যেও দেখবেন যে চীনের সাধারণ মানুষের জানাশোনা কম, ফলে তাদের ডিপ্লোমেসি কেমন, আমাদের ডিপ্লোমেসি কেমন,
সেইটা বুঝতে হবে। যে সরকার যতটা ভালো বুঝবে, নেগোসিয়েশন ততটা ভালো হবে। আমাদের পররাষ্ট্রনীতির একটা একটা যদিও একটা সম্মুখ অবস্থানই হচ্ছে যে কি সবার সাথে বন্ধুত্বের, কিন্তু আমরা তো খুব দীর্ঘ সময় ধরে ভারতের সাথে এক ধরনের একটা নতজানু পররাষ্ট্রনীতি দেখে আসছি, বা এই এলমাতে আমি পাবলিক পার্সপেক্টিভ থেকে বলতে চাচ্ছি আর কি, মানুষ তো এভাবেই দেখে। তো এখন এই যে চীনের দিকে ঝোঁকা, এইটা কি ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ককে আমাদের কোনো ঝামেলার মধ্যে ফেলবে কিনা, বা এইটার ক্ষেত্রে আপনি যেমন বলতেছেন যে এই যে প্রধানমন্ত্রীর এই বাংলাদেশ ফার্স্ট পলিসি, এটা এখানে ভালো কাজ করবে, তো অ্যাজ এ হোল ইন্ডিয়ার সাথে কেমন দেখতেছেন সামনের দিনে? প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আমার রাখতে হবে, এবং বাংলাদেশ কি করে ভারতের সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবে, এটা হচ্ছে আমাদের কূটনৈতিক সাফল্য। এটাও আমি বলি সবসময়, যে কারণ এটাও আমি বলি যে কোনো একটা দেশের দিকে অতিমাত্রায় ঝোঁকাটাও আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে কূটনৈতিকভাবে দেখেন, ভারত আমার চারপাশে, এবং এটাও কিন্তু এটা যেমন একটা আমাদের জন্য কি বলবো, এক ধরনের অনেক সমস্যা নিয়ে আসে, আবার এক ধরনের অপরচুনিটিও নিয়ে আসে। আমি কিন্তু এই বর্ডার থাকার কারণে, বড় সীমান্ত থাকার কারণে কিন্তু আমি নেগোসিয়েশনও ভারতের সাথে করতে পারি। ভারতের ধরেন আমাদের এখানকার যে বিগত সময়ে দেখলাম যে ট্রানজিটের বিষয় ছিল, সেগুলো নিয়ে আমরা নেগোশিয়েট করতে পারি, কূটনৈতিকভাবে আমরা সেটার সুবিধা নিতে পারি। কিন্তু আমরা বিগত সময় নেই, যেটা আপনি বললেন যে নতজানু এক ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ছিল, এবং আমরা খুব মানে বইয়ের ভাষায় বলি যে আমার সকলের সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু আমরা পারি নাই সকলের সাথে সুসম্পর্ক রাখা। এবং এখানে আবারও আমি বলবো যে ধরেন চীনের সাথে যে সম্পর্কটা শুরুতে ছিল 80-র দশকে, যেটা জিয়াউর রহমানের সময় ছিল, সেখানেও কিন্তু ওনার অ্যাপ্রোচ ছিল যে মর্যাদাপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেখানে দুই পক্ষের, তো সেটাই আমার মনে হয় যে রাখতে হবে যে কোনো দেশের ক্ষেত্রে। কারণ চীন দেখেন আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী, আমাদের এখানে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান কাজ করে একক দেশ হিসেবে যদি আপনি চিন্তা করেন, চীনের 700-র বেশি প্রতিষ্ঠান কাজ করে, এখানে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। চীনের সাথে আমাদের দেখেন এই যে প্রযুক্তিগত বিনিময়, আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রির কাজ, এবং আমাদের এপিসেড কিংবা যেগুলোকে আমরা বলি অর্থনৈতিক অঞ্চল, আমাদের কত ধরনের ডিপেন্ডেন্সি আছে। সেখানে দেশ হিসেবে যদি আমরা বাংলাদেশ ফার্স্ট নীতি বা বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে যদি আমি মানে কূটনৈতিক তৎপরতা চালাতে পারি, তাহলে রাজনৈতিকভাবে ঝুঁকে না পড়া, এবং ভারতের সাথেও আমি বলবো যে সেই সুসম্পর্কটা তৈরি করা, বজায় রাখা। কারণ দুই পক্ষেরই এটা সুবিধা অসুবিধা আছে, দুই পক্ষই সুবিধা নিতে পারে, উইন উইন একটা প্রক্রিয়াতে যেতে হবে। পানির বিষয় আছে সামনে, পানি নিয়ে আমাদের ভারতের সাথে তিস্তা কিংবা আমাদের গঙ্গা চুক্তি, এটা এই পানির চুক্তিগুলো শেষ হয়ে আসতেছে। তো নেগোসিয়েশন তো করতে হবে আমাকে, আমি তো দরজা বন্ধ করে থাকতে পারবো না। একে অপরের প্রতি আমরা নির্ভরশীল, সেই জায়গা থেকে ভারতের সাথে ব্যালেন্স করতে হবে, চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক রাখতে হবে, অন্যান্য দেশের সাথেও রাখতে হবে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, যে অবস্থানের কারণে বাংলাদেশের প্রতি এই দেশগুলোর একটা মানে কৌশলগত একটা নজর আছে, এবং সেই নজরটাকে আমি যদি মানে কি বলবো যে আমাদের চ্যালেঞ্জ হিসেবে না দেখে এটাকে যদি অপরচুনিটি হিসেবে আমরা দেখি, এবং কূটনৈতিকভাবে যদি এই জিনিসটাকে আমি লেভারেজ নিতে পারি, তাহলে তো বাংলাদেশ ছোট দেশ, আমি তো এখান থেকে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড, আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের কর্মসংস্থান তৈরি করা, এই সরকারের যে একটা বড় মানে কি বলে স্লোগান, 1 কোটি কর্মসংস্থান তৈরি করা, সেগুলোতেও তো সাহায্য করবে। যত বেশি আমাদের ফরেন মানে এফডিআই যেটা ঢুকবে ইনভেস্টমেন্ট, তত আমাদের এখানে কর্মসংস্থান বাড়তে থাকবে, তরুণদের কর্মসংস্থান তৈরি হবে। চীন প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন দিয়েছেন, যেটা আমি আসলে আর কাউকে তেমন একটা আলাপ করতে দেখি না, সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা রাখতে পারার একটা সক্ষমতা আছে, যেহেতু মায়ানমারের সাথে একটা ভালো সম্পর্ক আছে। এবং আমরা বিগত সরকারের সময়গুলোতে তো শুধু পুশিনই দেখছি, এবং মাঝখানে সময় মানে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আরো 1 লক্ষ বেশি রোহিঙ্গাদেরকে ঢুকে যাওয়ার কথা শুনছি। এবং এরপরে আবার আমরা অন্তর্বর্তী সরকারের সময় ওই যে মনোজাত করে পাঠিয়ে দেওয়ার একটা কথা শুনলাম, সেটার আর কোনো কিছু দেখলাম না। এবং আসলে তখনও এটা খুব আলাপ হচ্ছিল যে এটার বাস্তবতা কতটুকু, যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো ফান্ড সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। সেইখানে আপনি বলতেছেন যে কি চীনের সাথে সম্পর্ক বা চীন এই মধ্যস্থতাটা করতে পারে, এইটা যদি আলো ফেলান এইদিকে। চীন কিন্তু এটাও নতুন না। চীন যখন এটা বোধহয় 2021-এর দিকে, সালটা একটু দেখে নিতে হবে, তো মানে 17-র পর আর কি,
কয়েক বছর পরে। চীন কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে মিয়ানমারের সাথে এই আলোচনাটা শুরু হলো, কিন্তু পরে মিয়ানমারে যুদ্ধ, সামরিক জান্তার আবির্ভাব, এসব কিছু মিলে আর আগায় নাই। এখন আবার আমি এই প্রধানমন্ত্রী চীন সফরের দিকে আপনি যদি নজর দেন, আপনি দেখবেন যে শি জিনপিং কিন্তু এই কথাটাও বলেছেন যে চীন এই মধ্যস্থতা করতে মানে রাজি। ওকে। হ্যাঁ, এখন এর মধ্যে অনেক কিছু বিষয় থাকতে পারে, যেমন ধরেন আমরা করিডোরের যে আলাপটা আসলো এবার, যে এই করিডোরের আলাপটা আগে ছিল বাংলাদেশ, BCIM বলে, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ইকোনমিক করিডোর। এখন এই আলাপটাও পুরনো, কিন্তু ভারতের অসহযোগিতার কারণে কিংবা ভারতের সাথে চীনের সম্পর্কর অবনতির কারণে এটা কাজ করে না। এখন যখন আমরা বলি বাংলাদেশ মিয়ানমার বা বাংলাদেশ চায়না মিয়ানমার করিডোর, তো এই করিডোর যদি হয়, আপনি যেটা আমি বলছিলাম যে এই করিডোরের একটা সুযোগ আমরা নিতে পারি, সেটা হলো যে অর্থনৈতিক যে প্রক্রিয়াটা তৈরি হবে এর মধ্য দিয়ে, সেটা তো আছেই। তো চীন যেহেতু আমাদেরকে মধ্যস্থতা করতে চায় এবং সেটা ওনারা বলছেন, এবং আমরাও দেখি যে বাংলাদেশেরও সেই সুযোগটা আছে, এবং তাহলে আমরা কেন করব না? আর এটা রোহিঙ্গা সংকটটা এখন দেখেন, এই যে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির কারণে আসলে আমরা এখনও জানি না যে কবে প্রত্যাবাসন হবে, কবে তারা দেশে ফেরত যেতে পারবে। ফলে আমাদের এই নেগোসিয়েশনগুলো চালাতে হবে, যেখানে যেখানে আমাদের অপরচুনিটি আছে সেটা চালাতে হবে। এখন আমি ধরেন অন্তর্বর্তী সরকারের সময় আমরা শুনলাম, আপনি বললেন যে আগামী ঈদ তারা দেশে করবে। এই ধরনের কথা মানে বলাটা এক ধরনের, আমি বলবো, অবিবেচিত কথা আর কি। সেগুলো মানে যার কোনো বাস্তবিক বিষয় নাই। এবং এরপরে আমরা দেখেন যে 2017 থেকে এখন পর্যন্ত আমরা যে তহবিলের সংকটের কথা আপনি বললেন, আমরা কখনোই কিন্তু লক্ষ্যমাত্রার 80% বেশি পাইনি, 80% ছুঁতে পারিনি কখনোই। বরঞ্চ বিগত সরকারের সময় এটা 65% নেমে এসেছিল। ফলে দেখেন আমাদের এই যে বার্ডেন, এক ধরনের যে বার্ডেনের শেয়ারিংটা উন্নত দেশ, পশ্চিমা দেশ কেউ নিচ্ছে না, আমরা ছোট দেশ, আমরা নেগোশিয়েটও করতে পারছি না। ফলে আমার মনে হয় যে চীনের এই আগ্রহ, এবং নিশ্চয়ই চীনের এখানে সে তার বেনিফিট, তার স্বার্থ দেখছে, এবং যখন সে তার স্বার্থ দেখবে, যখন আমার সুযোগ আছে, আমার স্বার্থ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের বাইরেও রোহিঙ্গা সংকট সমাধানের বিন্দুমাত্র সম্ভাবনা যদি সেখানে থাকে, আমি সেটা নিতে চাই। আমি চীন সম্পর্কে আপনার কাছে শেষ প্রশ্নটা করব। এটা আবার একটু রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে একটু বাইরে, কনফুসিয়াস সম্পর্কে একটু কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যখন মানে আমাদের এই গণমাধ্যম থেকে আমরা কিন্তু ফিলোসফিক্যাল বিষয়গুলো নিয়ে খুব আগ্রহ দেখতে পাই মানুষের, আমরা যখন এসব বিষয়ে কন্টেন্ট তৈরি করি আর কি। এটা বাংলার ক্ষেত্রেও দেখতে পাই, ইংরেজির ক্ষেত্রেও দেখতে পাই। এবং এই ক্ষেত্রে আমরা বুদ্ধকে নিয়ে অনেক কাজ করি, এবং সেটার এক ধরনের মানে এটা যে এখানে আগ্রহ তৈরি করবে আমাদের ধারণা ছিল না, কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি আর কি। তো আপনি এখানকার কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক, তো এবং কনফুসিয়াস ইনস্টিটিউট আসলে কি করে এখানে, আর বাংলাদেশের সাথে এই যে ধরেন এই একটা সিকার লার্নার মানে ব্যবস্থাপনা বিল্ড আপ করতে এইটা কি কোনো ভূমিকা রাখতে পারে কিনা? এটা হ্যাঁ, মানে এটা তো প্রায় বাংলাদেশে এটা কনফুসিয়াস ইনস্টিটিউটের শুরু যাত্রা হলো 2006, এবং সেটা কিন্তু দক্ষিণ এশিয়াতে প্রথম, এবং সেটা আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রথম। তো আমরা বলি যে এটা অন্যতম একটা, এবং সারা পৃথিবী জুড়ে এটা শুরু করে 2004 সালে। তার মানে আপনি বুঝতে পারেন 2004 ইমিডিয়েটলি, হ্যাঁ, এবং 2006 আমরা বাংলাদেশ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তো ওই জায়গা থেকে এটার একটা ঐতিহ্য তৈরি হয়েছে। এবং আপনি জানেন যে কনফুসিয়ান মানে চীনা সংস্কৃতিতে তাদের ধর্মের প্রভাব অনেক কম এখন। তারা হয়তো প্রথাগত ধর্মীয় চর্চার মধ্যে এখন আর নাই। আপনি চীনে গেলে দেখবেন যে তাদের প্যাগোডাগুলো, তাদের মন্দিরগুলো মানুষজন যায় একটু, মানে এগুলো মূলত এখন টুরিস্টদের একটা জায়গা সারা বিশ্বের। ফলে তারা যেটা কনফুসিয়ানিজমের যে শিক্ষা, তারা নিজের মানে আচরণে, নিজের জীবনযাত্রায় নিয়ে আসছে, এবং এইটাকে হয়তো রিকগনাইজ করার জন্যই তারা কনফুসিয়াস, যেহেতু তাদের একটা অন্যতম ব্যক্তি, স্পিরিচুয়াল বা মানে দার্শনিক ব্যক্তি হিসেবে ওই নাম তারা ব্যবহার করছে। এবং এটা চীনের বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের সমাজের বিখ্যাত দার্শনিক বা ব্যক্তি ওই জায়গার তাকে ব্যবহার করে। যেমন আরেকটা আছে লুবান ওয়ার্কশপ, মানে এটা হচ্ছে তাদের কারিগরি শিক্ষার জনক হিসাবে লুবান নামক একজন ব্যক্তি, তার নামে এটা করা। তো কনফুসিয়াস ইনস্টিটিউটের কাজ হচ্ছে ভাষা, সাংস্কৃতিক বিনিময়, এটাকে জোরদার করে, এবং এটা অবশ্যই দুই দেশের সম্পর্ক
বৃদ্ধির ক্ষেত্রে একটা জোরালো ভূমিকা পালন করছে। যেমন আবার ওই আলোচনায় যাই, পশ্চিমা দেশগুলো যেমন ধরেন আমাদের ব্রিটিশ কাউন্সিল কিংবা গেটে ইনস্টিটিউট কিংবা অ্যালিয়াস প্রসেস, তারা যে কাজগুলো করে এবং তারা কিন্তু কলোনিয়ালিজমের কারণে আমরা অনেক আগে থেকে তাদের কথা জানি বুঝি, কিন্তু এই কনফুসিয়াস ইনস্টিটিউটের যে আলাপ এবং চীনের প্রতি একটা অংশ ছাত্রছাত্রীদের যে আগ্রহ তৈরি হওয়া, সেই আগ্রহের কারণে চীনে যাওয়ার প্রবণতা, এবং এখন আপনি দেখবেন মজার ব্যাপার হলো বাংলাদেশ থেকে যে ছাত্রছাত্রী চীনে পড়তে যাচ্ছে, তার এটা তৃতীয় জনপ্রিয় মানে জায়গা, মানে যুক্তরাষ্ট্র প্রথম, যুক্তরাজ্য দ্বিতীয়, তারপরে চীন। প্রচুর স্টুডেন্ট এখন পড়তে যাচ্ছে, বিশেষ করে তথ্য প্রযুক্তির জায়গা থেকে আপনি যদি দেখেন চীনের বিশ্ববিদ্যালয়গুলো এখন সারা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ভালো করছে। কিছু কিছু জায়গা আছে যেখানে অক্সফোর্ড, কেমব্রিজ কিংবা হার্ভার্ডের চেয়ে তারা ভালো কাজ করে, বিশেষ করে টেকনোলজিক্যাল জায়গা থেকে। ফলে এই যে কনফুসিয়াস ইনস্টিটিউট যে ভাষা প্রশিক্ষণের যে সুযোগটা তৈরি করে দিচ্ছে বাংলাদেশি ছাত্রছাত্রীদের খুবই 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 অল্প অল্প মূল্যে, তো সেইটা একটা বড় প্রভাব আছে। প্রথমত হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে এটা আপনি বলতে পারেন যে এক ধরনের গবেষণা যারা করছে এটা নিয়ে, তারা বলতেছে যে একটা সফট পাওয়ার হিসেবে তারা প্রতিষ্ঠিত করছে চীনের এই কার্যক্রমগুলো। আপনি দেখবেন যে বিগত আপনি যদি মানে এই নির্বাচনের আগ থেকে এখন পর্যন্ত যদি আপনি চীনের কার্যক্রমের দিকে দেখেন যে প্রচুর ডেলিগেশন যাচ্ছে চীনে, হ্যাঁ, ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাচ্ছে। আমি সাম্প্রতিক 2 সপ্তাহ আগে আমি একটা ছাত্রছাত্রীদের নিয়ে ঘুরে আসলাম বেইজিংয়ে, বড় বড় ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি, তিয়ানজিন ইউনিভার্সিটি ঘুরে আসলাম। এই যে দেখবেন যে ডেলিগেশন যাচ্ছে, সাংবাদিক যাচ্ছে, রাজনৈতিক নেতাকর্মীরা যাচ্ছে, ছাত্রছাত্রীরা যাচ্ছে, শিক্ষকরা যাচ্ছে, এক্সপার্টরা যাচ্ছে, এটাও এক ধরনের এই যে সাংস্কৃতিক বিনিময়। এগুলো বেশিরভাগ যাত্রাগুলো হচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে, এবং এমবেসি সাহায্য করছে, চাইনিজ সরকার সাহায্য করছে, কিন্তু কনফুসিয়াস ইনস্টিটিউট একটা মাধ্যম হিসেবে কাজ করে। ফলে যেটা হয় যে এটা তো অবশ্যই এক ধরনের লেনদেন, আদান প্রদান তৈরি হচ্ছে, এবং এখান থেকে আমি বলবো যে যদি আমরা এখান থেকে একটা আমাদের তরুণ সমাজের জন্য তাদের দক্ষতা বৃদ্ধির একটা জায়গা তৈরি হতে পারে, যেটা বাংলাদেশের জন্য জরুরি, তাহলে আমরা কেন নিব না? আরেকটা বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময় এই সরকারের আলাপেও আছে যে তৃতীয় ভাষা হিসেবে স্কুলে বা কলেজে, বিশেষ করে স্কুলে চীনা ভাষা বা ম্যান্ডারিন দেওয়া যায় কিনা। এখন এটা কতটা বিস্তৃত আকারে দিতে পারবো সেটা আলোচনা সাপেক্ষ একটা বিষয়, কারণ এর জন্য আমাদের দক্ষ জনশক্তি দরকার। এই ভাষা প্রশিক্ষণ দেওয়ার মতো ততটা আছে কিনা আমাদের দেখতে হবে। হয়তো আমরা পাইলট প্রক্রিয়ায় যে আমরা দেখতে পারি, হয়তো সীমিত পরিসরে শুরু করে সরকার যদি কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো, আমাদের এখানে 3টা কনফুসিয়াস ইনস্টিটিউট, 4টা কনফুসিয়াস ইনস্টিটিউট এখন আছে, এদের মডেলগুলো নিয়ে একটু স্টাডি করে, তাহলে হয়তো মানে খুব কার্যকরীভাবে এটাকে প্রয়োগ করা সম্ভব। হুট করে করার পক্ষপাতে আমি কোনো কিছুতেই না। আমরা একটু এই দেশে ফিরি, যে আপনি বলছিলেন যে ধরেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা খুব একটা ক্যারিশম্যাটিক নেতৃত্বের কথা তো আমরা জানি, এবং দেখা গেছে যে বাংলাদেশের একটা লোয়েস্ট পয়েন্টেই জাতিকে সংগঠিত করার ক্ষেত্রে তার একটা এই ভূমিকাটা আসলে অনেক বড়ই ছিল। এবং এই যে তারেক রহমানকেও আমরা কিন্তু ঠিক অনেকটা এরকম একটা সময়ে যে খুব একটা ভালনারেবল পরিস্থিতিতে এই জায়গাটাতে পেলাম। তো আপনার কাছে কি মনে হয় যে এই জিয়াউর রহমানের এই চিন্তা ভাবনা কি তারেক রহমানকে বাংলাদেশের এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এটাকে শক্তিশালী করতে সামনে কি ধরনের ভূমিকা রাখতে পারে? কারণ এই একটা কথা বলার জন্য এটা বলা যে ধরেন তারেক রহমান যেই জেস্চারগুলো সোসাইটিতে আমাদেরকে ডেলিভার করতেছেন, আমি যদি ভুল না পড়ে থাকি, ধরেন উনি নিজে গাড়ি চালিয়ে অফিসে যান, উনি ট্রাফিকে দাঁড়ান, উনি ওই যে বলতেছেন যে টিস্যু পেপারটা আমি পকেটে রাখি, এই একটা গুড লোক হিসেবে আমরা দেখি। এবং এইটা আবার আমাদের নাগরিকদের মধ্যে এক ধরনের একটা ট্রমা তৈরিও করে, যে বিরক্তিও তৈরি করে, যে এই ভালো মানুষই দিয়ে কি আসলে এত বাঘের মতো শত্রুরা আছে, তাদের সাথে কি চলা সম্ভব কিনা? সো আলটিমেটলি আপনি কি মনে করেন? সবসময় খেয়াল রাখবেন যে আপনি মানে ক্যারিশম্যাটিক লিডারশিপের, এটা নিয়েও আমি মানে লিখতেছি বা কয়েকটা লেখাও আছে, লিখলাম যে আসলে ক্যারিশম্যাটিক লিডারশিপটা দরকার আমাদের, এবং সেটা আমরা কি পাচ্ছি কিনা। এবং আমার যুক্তি হচ্ছে হ্যাঁ, তারেক রহমানের, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সেই সুযোগটা আছে। এবং আপনি দেখবেন যে একজন প্রেসিডেন্ট বাসা থেকে খাবার নিয়ে আসছে, বাইরের খাবার খাচ্ছে না, একটু টিফিন ক্যারিয়ার খুলে খাবার খাচ্ছে। এই যে ধরেন এক ধরনের মানুষজনের মধ্যে কিন্তু এই স্মৃতিগুলো এখনো আছে, আমাদের আগের জেনারেশনের, আমাদের বাবা চাচাদের মাথায় আছে। এখন এই জেনারেশনের মাথায় হয়তো এগুলো থাকবে,
যে ড্রাইভ করে যাওয়া, হ্যাঁ, একটু ঘুরে দেখা, হ্যাঁ। এখন এটার দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যদি এই ধরনের জেস্চারগুলো অবশ্যই আপনি ধরেন একজন ব্যক্তি সাধারণ মানুষ হিসেবে প্রধানমন্ত্রীকে দেখা একটা সুযোগ তৈরি করে, এটা অবশ্যই ইতিবাচক দিক আছে। কিন্তু কেবলমাত্র এই ধরনের চারিত্রিক রূপান্তর তো আমার ধরেন যে রাজনৈতিক নেতৃত্বের, ক্যারিসম্যাটিক রাজনৈতিক নেতৃত্বের একমাত্র গুণাবলী না, প্রধান মানে মানে অন্যতম গুণাবলী না। এর বাইরেও আরও কিছু বিষয় থাকবে, যেরকম আপনি বললেন যে প্রাতিষ্ঠানিক বিষয়গুলো যদি আমি সংস্কার না আনতে পারি, হ্যাঁ, যখন প্রধানমন্ত্রী যাবেন তখন তো স্বভাবতই সেই জায়গাগুলোতে ট্রাফিক ব্যবস্থা কিংবা অন্যরা একটু অ্যালার্ট থাকবেন, তাই না? কিন্তু যখন প্রধানমন্ত্রী যাবেন না কোনো রাস্তায়, সেই রাস্তাটা যেন সবসময় ওই একই রকম থাকে, নিয়ন্ত্রণটা একই রকম থাকে। বিচার ব্যবস্থার ক্ষেত্রে আপনি যদি দেখেন, বিচারিক প্রক্রিয়াতে যেন স্বাধীনভাবে বিচার প্রক্রিয়াগুলো চলতে থাকে। ফলে আমি মনে করি যে এটা অনেকে সমালোচনা করলেও এটা কিন্তু একটা বদল, যেটা আমরা বিগত সময়ে খুব একটা দেখি না। সেই বদলটাকে আমার মনে হয় যে ইতিবাচকভাবে আমাদের নিয়ে আসতে হবে, এবং সাথে এটাও মাথায় রাখতে হবে যে এই বদলের সাথে অন্যান্য বদলগুলো যেন আসে। আমরা সেটা প্রত্যাশা করব যে আমাদের স্বাধীন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকবে, যে বিচার ব্যবস্থা আমাকে ভাইরাল হইতে হবে না বিচার পাওয়ার জন্য, যেটা আমরা বিগত সময়ে দেখেছি এবং কিছু কিছু ক্ষেত্রে এই সরকারের সময় দু একটা ঘটনায় দেখলাম। তো ভাইরাল না হলে যেন আমি বিচার পাই, একজন সাধারণ মানুষ যেন থানায় যে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে নিরপেক্ষভাবে বিচার পায়, সেবা, সরকারি সেবা, রাষ্ট্রীয় সেবা, সেগুলো যেন পায়। এই যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সেগুলো যদি আমরা করতে পারি, যেটা আপনি বললেন যে হ্যাঁ বড় শক্তি আছে আমাদের, যে শক্তির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, তো এইটা একটা প্রধানমন্ত্রীর চারিত্রিক বৈশিষ্ট্য আমি বলবো যে ইতিবাচক। এবং এটার সাথে উনি যদি এই ছোট ছোট বদলগুলো, অন্যান্য বদলগুলো নিয়ে আসতে পারে রাজনৈতিক পরিসরে, রিকনসিলিয়েশনের বিষয়ে, রাজনৈতিক সংস্কারের বিষয়ে, উনি আবার একটা জায়গায় দেখবেন যে আপনি বললেনও যে উনি যদি প্রতিশোধ নেয় তাহলে কি হবে তার, তাই না? মানে এই যে ছোট ছোট বিষয়গুলো, এবং এটা মনে হবে হয়তো ছোট, কিন্তু এটার কিন্তু লং টার্ম একটা ইমপ্লিকেশন আছে। এবং রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন যে মানুষজন বুঝবে যে না, উনি তো আসলে প্রতিহিংসা, এবং ওনার ওই জায়গাটা থেকে বলাটা এটা তো খুব শক্তিশালী মেসেজ দেয়। খুব শক্তিশালী মেসেজ, কারণ আপনি যখন বলছেন তার মানে কি আপনি এটা করবেন, এবং আপনি যদি এটা বলেন এবং এটা না মানেন তাহলে তো আপনার সেই কি বলে যে গ্রহণযোগ্যতা থাকছে না। তার মানে উনি কতটা সাহসী এবং বোল্ড সিদ্ধান্ত উনি নিলেন যে আমি এটা করব না, এটা একদম পরিষ্কার। আমি বিশ্বাস করি যে উনি হয়তো সেই প্রতিহিংসার রাজনৈতিক চর্চা থেকে বের হওয়ার চেষ্টায় আছেন। এখন ধরেন রাজনৈতিক একটা নষ্ট রাজনৈতিক সংস্কৃতি এত বছর ধরে ধীরে ধীরে নষ্ট হয়েছে, সেটা আপনি 6 মাস 3 মাসে এটার বদল আসবে না। কিন্তু যতটুকু পরিবর্তন আমরা দেখি, আমরা প্রত্যাশা করব যে উনি এই বিষয়গুলোকে সামনে নিয়ে যাবেন, এই বদলগুলো নিয়ে আসবেন, সাধারণ মানুষকে বিশ্বাস করতে বাধ্য করবেন। অনেক মানুষ আমরা বিশ্বাস করতে পারি না যে এই দেশের এই রাজনৈতিক সংস্কারগুলো হবে বা বদলগুলো আসবে, কিন্তু আমি প্রত্যাশা করব সাধারণ মানুষকে উনি বাধ্য করবেন তার এই বদলের মধ্য দিয়ে, যে তারা আমাদের সাথে থাকো, আমরা এই পরিবর্তনগুলো নিয়ে আসব। আজকে আপনার কাছে শেষ প্রশ্ন, এবং যেটা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে হট টপিক আর কি, সেটা হচ্ছে শিক্ষা। আমাদের এখানে সাম্প্রতিক সময়ে যে বন্যা সংক্রান্ত একটা জটিলতা, পরীক্ষা টরীক্ষা নিয়ে একটা আন্দোলন আমরা দেখলাম। তো নট নেসেসারি যে শুধু এই আন্দোলনটা নিয়ে আমরা বলবো, যে ধরেন এখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধাপে ধাপে আসলে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। পাশের হাট থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি সবকিছুতে প্রশ্ন ফাঁস, হোয়াট নট, এমনকি এই যে বড় বড় চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস একদম শেষ সময় পর্যন্ত আমরা মানে বিগত ফ্যাসিবাদী রেজিমের সময় দেখে আসতেছি আর কি। আবার এইটার প্রতিক্রিয়ায় আবার দেখলাম আমরা দীর্ঘকালীন একটা আন্দোলনের ভিতর দিয়েই তো আসলে এই ব্যবস্থাটার পতন ঘটলো। আমরা কোটা আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক আন্দোলনও ছাত্রদের ইনভলভমেন্ট দেখছি, কোটা দ্বিতীয় এই 24-এর আন্দোলন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই জিনিসটা, যে ধরেন ইয়েস দ্য মেস ইজ দেয়ার, কিন্তু এইটাকে তো আসলে কোনো না কোনোভাবে এটাকে সেটেলও করতে হবে। এখন আমরা আবার এখানে যে মন্ত্রীদেরকে দেখতেছি যে শুধুমাত্র নকলের সমস্যা সমাধান করলেই মনে হয় যেন এটা সমাধান হয়ে যাবে, ব্যাপারটা তো হয়তো অতটা সহজও না। এই ম্যাচুরিটিটার অভাব যে আছে সেটা মোটামুটি পাবলিক বুঝতে পারতেছে। আপনার কি মনে হয় যে সরকার এটা ডিল করতে পারবে? সরকারের কাছে আমার মনে হয় যে মেসেজ চলে গেছে,
মানে সরকার যদি স্মার্ট হয় তার বোঝা উচিত যে আসলে শিক্ষা ব্যবস্থা এবং এই প্রজন্মের মানুষজন কিংবা আমরা বা সাধারণ মানুষ তার সন্তানদের শিক্ষা নিয়ে আসলে কি চায়, কি ধরনের বদল চায়, সেই মেসেজটা যদি সরকার ধরতে না পারে তাহলে ফেইলিওর আসবে এই জায়গাটাতে। ফলে আমি বলবো যে নকল, ধরেন 90-এর দশকের নকল আর এখনকার নকল ভিন্ন, তাই না? এখন হয়তো নকলের বাইরেও আমি দেখব যে শিক্ষা ব্যবস্থার যে মৌলিক বদল, যে আমি শিখছি কিনা। ওই দিন দেখলাম যে সুইডেনে এখনও ছেলেমেয়েরা স্কুলে পরীক্ষা দেয় না। আমি কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে ছিলাম, কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা তাদের পরীক্ষা হয় কিন্তু সেই পরীক্ষার গ্রেড ইউনিভার্সিটিতে যোগ হয় না। তো ওরা, তার মানে কি ওরা কি পড়াশোনা করছে না? আমি নিজে দেখে আসছি, পড়ছে তো। আমি বলছি না যে একই ধরনের মডেল আমাদের এখানে চালাতে হবে, যেটা আমি সবসময় বলি যে আমাদের এখানকার মডেলটা হতে হবে আমাদের মতো। তো এইটার জন্য শিক্ষা নিয়ে এই সরকারের একটা, আমি যেটা বলবো যে খুবই গুরুত্বপূর্ণ এবং তারা সচেতনমূলকভাবে বদল আনার চেষ্টা করছে। হয়তো এই সাম্প্রতিক বিতর্কগুলো এটা রিফ্লেক্ট করে না। এখানে আমার ধারণা সরকারের একটা ব্যর্থতা হচ্ছে এই জায়গায় যে তারা কি করতে চায় শিক্ষা নিয়ে সেটা আসলে সাধারণ মানুষকে বোঝানো, যে আমার পরিকল্পনা হচ্ছে এইটা। কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে প্রাথমিক শিক্ষা নিয়ে বা তারা হয়তো 2 বছর ধরে গবেষণা করবে বা এই কাজগুলো করবে। উচ্চশিক্ষা নিয়ে কি করবে, রাজনৈতিক যোগাযোগ যে শিক্ষা প্রতিষ্ঠানে না থাকলে এটাকে দেখা হয় যে এক ধরনের সোশ্যাল ক্যাপিটাল হিসেবে, না থাকলে আপনি প্রমোশন পাবেন না। এটা হচ্ছে আমাদের সামগ্রিকভাবে আমরা দেখি। তো শিক্ষাক্ষেত্রে রাজনৈতিকীকরণের বিষয়টাকে আমরা কতটুকু নিয়ন্ত্রণ করব, আমি বলছি না যে একদম হয়তো আমি একদমই করে ফেলতে পারবো, যে তুলে দিতে পারবো, সেটা হয়তো আমাদের এখানে বাস্তবতা সম্ভব না নিয়ন্ত্রণ করা। এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যেমন বিগত সময় আমরা দেখলাম যে এমন ব্যবস্থা নিয়ে আসা যে শিক্ষা ব্যবস্থা আসলে চরের শিক্ষা প্রতিষ্ঠান যে আধুনিকায়ন, সেইখানে তারা কিভাবে সেই সৃজনশীল ব্যবস্থা নিবে সেইটা ছিল না। তো এই যে এখনকার শিক্ষা ব্যবস্থা ওনারা যদি চিন্তা করে, যেমন শুনতেছি যে প্রত্যেককে ট্যাব দেওয়া হবে, এখন ধরেন এই ট্যাবটা আবার সেই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট, ট্যাব, প্রযুক্তি সে ব্যবহার করার সক্ষমতা আছে কিনা সেগুলো একটু মাথায় রাখতে হবে। এবং প্রাথমিক শিক্ষাকে সবসময় গুরুত্ব দিতে হবে। যেমন আপনি দেখেন যে প্রাথমিক শিক্ষকদের বেতন সবচেয়ে কম। শিক্ষকদের বেতন এমনিতেই আমাদের এখানে কম, কিন্তু প্রাথমিক শিক্ষকদের বেতন কম। এবং প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশ দেখবেন যে তারা অন্যান্য কাজও করে। মনে হয় যে তার ক্লাসরুমে যাওয়াটা হচ্ছে তার দ্বিতীয় কাজ, যে কৃষিকাজ, ব্যবসা করে টোরে। আমি ছোটোবেলায় দেখে আসছি কেমন এমন স্কুল আছে যে সে কোনো রকম একটা গামছা কাঁধে নিয়ে পড়াতে চলে গেল। এই যে এটাকে আমি নেতিবাচকভাবে দেখছি না, আমি এটা বলতেছি যে এইটার বদল দরকার। আপনি তাদের ইনসেন্টিভাইজ করতে হবে তো শিক্ষকদের, ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে এর একটা প্রভাব থাকবে। এখন আমি যদি এই ধরেন মাধ্যমিক শিক্ষা বা হাই স্কুলের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করি, হুট করে বদল করে ফেললাম আজকে, সেটা না করা। আমার মনে হয় যে চীনের ক্ষেত্রে আবার যদি বলি যে চীন কিন্তু রেভলিউশনের পরে লম্বা সময় নিছে, কয়েক বছর সময় নিছে তার এডুকেশন সিস্টেমটাকে বোঝা। দেখেন আপনি যে এখন নকল করা, আপনি যেটা বললেন, কিংবা ধরেন বাবা মা একটা সময় আমরা দেখেছি তার ছেলে মেয়েকে নকল এনে দিচ্ছে বা প্রশ্ন ফাঁস হয়ে গেছে সেই প্রশ্ন দিচ্ছে, তাহলে ওই ছেলেটা কি শিখবে? তার মানে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনার সাথে তো আমার একটা নেগোশিয়েট করতে হবে। নকল হওয়াটা চেয়ে বেশি জরুরি হচ্ছে প্রশ্ন ফাঁস, এবং আমার কী ধরনের প্রশ্ন আমি করছি, এবং সব ধরনের প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। তো সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেরকম করতে হবে। কেবলমাত্র নকল ধরা, নকল বন্ধ করা তো বিষয় না। আমাদের পাঠ্যপুস্তকের বদল আনতে হবে, তাই না? সেটা নিয়ে যদি আমরা মনে করি যে একটু সিরিয়াসলি কয়েকটা বছর সময় নিয়ে, আমাদের এখানে যে শেষ বিষয়টা বলবো, আমাদের এখানে দেখবেন যে এভিডেন্স বেসড পলিসি বলে কোনো ধারণা নাই। আমরা গবেষকরা গবেষণা করি, পাবলিশ করি, এবং সেটা সরকার নেয় কি নেয় না আমরা দেখি না। এটা বাংলাদেশের সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমাদের এই তৃতীয় বিশ্ব, দরিদ্র বা কম স্বল্প উন্নত দেশের সমস্যা, যেখানে গবেষকদের কথা কেউ মাথায় রাখে না, পাত্তা দেয় না। তো আমি এই সরকারকে বলবো যে এক্সপার্ট যারা নিজস্ব ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আমরা যদি বলি, যে সকল লোকজন এই কারিকুলাম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তাকে নিয়ে আসেন। যে সকল লোকজন প্রযুক্তি নিয়ে কাজ করে শিক্ষা ব্যবস্থায় তাকে নিয়ে আসেন। যে সকল লোকজন প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করে তাকে নিয়ে আসেন। আমাদের বাংলাদেশে আছে এরকম লোকজন। তো নিজ ক্ষেত্রে যারা দক্ষ, যার অভিজ্ঞতা আছে, তাকে নিয়ে এসে কেন আমরা একটা কমিটি কেন
ছোট 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 আমরা অনেকগুলো কমিটি করে তাদেরকে কাজ করতে দেন 6 মাস 1 বছর, তারপরে আমি বদলগুলো নিয়ে আসি। এই সরকার যেহেতু খুব সদিচ্ছা আছে, যেটা আমরা দেখতেছি বাজেটেও একটা বড় অঙ্কের এক্স্যাক্টলি, হ্যাঁ, অনেক বছর পরে বাজেট একটা বড়, এবং সামনের দিনে আরো বাড়ানোর মানে পরিকল্পনা আছে তাদের। তার মানে মেসেজটা পরিষ্কার যে তারা করতে চায়, কিন্তু করার প্রক্রিয়াটা কেমন হবে এখন সেটা নিয়ে তাদের নজর দিতে হবে। অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি বুঝতে পারছি চীন নিয়ে আপনার সাথে আসলে একটা আলাদা আলাপে আমাদেরকে বসতে হবে। সামনের দিনে অবশ্যই আমাদেরকে সময় দেবেন। অবশ্যই, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ, ভালো লাগলো, অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আসলে যেটা বলতেছিলাম, আমাদের আলাপ শেষ হয়েও শেষ হয় না। আমরা এই আলাপগুলো সামনের দিনেও চালু রাখতে চাই। এই ধরনের আলাপ নিয়মিত দেখার জন্য ঢাকা পেপারসের সাথেই থাকুন।